অন্ধকার রাতে যখন বাতাস হঠাৎ থেমে যায়, চারদিক নিস্তব্ধ হয়ে ওঠে, আর দূরের ঝিঝি পোকাগুলোও যেন হঠাৎ কেমন থেমে যায়। তখনই বোঝা যায় কিছু একটা অস্বাভাবিক কাছে এসে দাঁড়িয়েছে। এই যে তুমি এখন গল্পটা শুনবে, সেটা শুধু গল্প নয়। গ্রামের লোকজন আজও যেটা নিয়ে ফিসফিস করে। ঘটনাটা কোথায় ঘটেছিল জানো? এমন এক জায়গায় যেখানকার নাম শুনলেই লোকজন ঘাবড়ে যায়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, কাল রাত্রির চা বাগান। আসাম বাংলার সীমান্ত ঘেরা পুরনো এক চা বাগানের নাম মণিকাঠি বাগান। জায়গাটা একসময় খুব নামডাক ছিল, কিন্তু আজ সেখানে বাতাসে এক অদ্ভুত সুধাগন্ধ লেগে থাকে, যা মানুষকে অকারণে অস্বস্তি দেয়। গ্রামের লোকেরা সন্ধ্যা নামার পর বাগানের ভেতরে পা রাখে না, কারণ তাদের বিশ্বাস মণিকুঠি বাগান কিছু আছে যা মানুষের নয়। বছরের পর বছর ধরে এই বাগান থেকে কত শ্রমিক অদৃশ্য হয়ে গেছে। কেউ সকালে কাজে গিয়ে আর ফিরেনি, কেউ রাতে পাতা তোলা শেষ করে হঠাৎ গায়েব। খুঁজে পাওয়া গেছে কেবল ছেঁড়া কাপড় আর রক্তমাখা চায়ের পাতা। তবু কেমন করে যেন বাগানটা এখনো টিকে আছে। নতুন মালিক এসেছে, নতুন শ্রমিকও আসে, কিন্তু গল্পগুলো কখনো থামে না। এক অদ্ভুত নিয়মও চালু আছে সেখানে। চা বাগানের ভেতর রাত 12টার পর কোনো ল্যান্থন জ্বালানো যাবে না। গ্রামবাসীরা বলে আলো জ্বালানো মানেই তাদের ডেকে আনা। কারা সেই তারা, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। শুধু জানা যায় যেদিন কেউ নিয়ম ভেঙে আলো জ্বালায়, সেদিন আর ভূত দেখার সুযোগ পায় না। গ্রামের লোকেরা বলতো মণিকুঠি বাগান আসলে অভিশপ্ত। একসময় নাকি ওই বাগানে ভয়ঙ্কর কিছু ঘটেছিল। কী ঘটনা সেটা সবাই জানে না। বয়স্করা শুধু অল্প কিছু বলে, বাকিটা গোপন রাখে। বাগানের পাশেই একটা পুরনো শ্রমিক লাইন আছে, এখন প্রায় ভাঙাচোরা। সেখানে এখন আর কেউ থাকে না। রাতে গেলে বোঝা যায় বাতাসে কি যেন কাঁপে। শুকনো পাতার শব্দের সঙ্গে মিশে আসে অদ্ভুত খচখচ আওয়াজ। শ্রাদ্ধ প্রসাদ নামে এক বৃদ্ধ মজুর ছিলেন গ্রামে। তিনি জীবনে অর্ধেক কাটিয়েছেন এই বাগানে। গ্রামের ছোটরা তাকে ঘিরে ধরে গল্প শুনত। এক রাতে আগুন জেলে সবাই বসেছিল। তখন তিনি বলেছিলেন, তোমরা জানো না বাপ, ওই বাগানের ভেতর যে বুড়ো শিমুল গাছটা আছে, তার নিচে যত কুকীর্তি লুকিয়ে আছে। সবাই হা করে শুনছিল। বৃদ্ধ হঠাৎ থেমে গলা নামিয়ে বললেন, ওই গাছের গোড়ায় কত লাশ চাপা আছে জানো? শ্রমিকেরা রাতের অন্ধকারে গায়েব হয়ে যেত, আর সকালে গিয়ে দেখা যেত মাটি কেমন ফুপিয়ে আছে, কিন্তু কেউ কাছে যায়নি। যারা গেছে তারা আর ফিরে আসেনি। চুপ করে গেল চারদিক, শুধু আগুনের শিখা কটকট শব্দ তুলছিল। তখন একজন জিজ্ঞেস করলো, কিন্তু দাদু, যদি সত্যিই এমন হয়, তবে মালিকরা কেন কিছু করে না? বৃদ্ধ হেসে মাথা নেড়ে বললেন, মালিকরাই জানে আলো জ্বালতে নেই। আলোর নিচে তারা নেমে আসে। অন্ধকারই তাদের আপন, আলোই তাদের ডাকে। গ্রামের লোকেরা সেদিন থেকে বাগানটা একেবারে এড়িয়ে চলতে শুরু করলো। কিন্তু ভাগ্যের কারণে কেউকে কখনো বাগানের ভেতর ঢুকতে হয়, আর সেখানেই ঘটে অদ্ভুত সব ঘটনা, যেগুলো শুধু শোনা যায়, দেখা যায় না। বৃদ্ধের সেই কথাগুলো গ্রামের লোকেরা মনে গেঁথে নিয়েছিল। তবু ভয় থাকা সত্ত্বেও অনেকের জীবিকা নির্ভর করত মণিকুঠি চা বাগানের উপরই। কেউ খেতে পায় না, আবার কেউ মালিকের ভয়ে বাধ্য হয়ে বাগানে যেত। এমন সময় গ্রামে নতুন এক তত্ত্বাবধায়ক আসে, হরিনাথ। বয়স 30-এর কোঠায়, গায়ের রং চাপা, চোখ দুটো অস্বাভাবিক তীক্ষ্ণ। কাজের মানুষ, কিন্তু লোকেরা বলে তার স্বভাবে একটু অদ্ভুত
দাপট আছে। হরিনাথ একদিন বাগানের মাঝামাঝি গিয়ে শিমুল গাছটার দিকে তাকিয়ে দাঁড়ালো। পাশে থাকা শ্রমিকরা ভয়ে তাকে টানতে লাগলো। উস্তাদ, সন্ধ্যা নামছে, আর ওদিকে যাওয়া একেবারেই ঠিক হবে না। হরিনাথ হেসে উঠল, দাঁতগুলো সাদা ঝকঝক করছিল। এইসব কুসংস্কারে আমি বিশ্বাস করি না। আলো জ্বালালে যদি ভূত আসে তবে আজ রাতেই জ্বালাবো। লোকেরা হতভম্ব, কেউ ভাবতেই পারেনি কেউ নিয়ম ভাঙতে চাইবে। সেই রাতেই ঘটনা ঘটল। শ্রমিকেরা কাজ শেষ করে ফিরছিল, তখন হরিনাথ হুকুম দিল, আজ রাত 12টায় বাগানে লণ্ঠন জ্বালাবো, দেখি সত্যিই যদি তারা নামে। কেউ সাহস পেল না তার সাথে যেতে, সবাই দূর থেকে গোপনে তাকিয়ে রইল। রাত 12টা পেরোনোর সঙ্গে সঙ্গে মণিকুঠি চা বাগান নিস্তব্ধ হয়ে গেল। হরিনাথ শিমুল গাছের নিচে দাঁড়িয়ে লণ্ঠন ধরালো। হলদে আলো ঝলমল করে উঠতেই চারিদিকের আওয়াজ, চারিদিকের অন্ধকার যেন আরও ঘন হয়ে উঠল। হঠাৎ কেমন যেন অদ্ভুত শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল মাটির নিচ থেকে অনেকগুলো লোক একসাথে শ্বাস নিচ্ছে। গাছের পাতা নড়াচড়া হচ্ছিল না, তবুও গা ছমছমে খসখস আওয়াজ বাড়তে লাগলো। দূর থেকে শ্রমিকেরা হরনাথকে লণ্ঠন উঁচু করে ধরতে দেখল। হঠাৎ বাতাস এক ঝটকায় লণ্ঠনকে নিভিয়ে দিল। আর ঠিক তখনই শিমুল গাছের গোড়ায় মাটির ফাঁক ফুঁড়ে সাদা সাদা হাত বেরোতে লাগলো। কঙ্কাল সদৃশ্য হাত, লম্বা নখওয়ালা। ভয়ে শ্রমিকরা ছুটে পালালো। শুধু হরিনাথের গলায় শেষ চিৎকারটা কানে বাজল, কে কে আমাকে টানছে, ছাড়ো ছাড়ো। পরের সকালে লোকজন গিয়ে দেখল শিমুল গাছের নিচে একটি ফুপিয়ে আছে, কিন্তু হরনাথের দেহ পাওয়া গেল না। কেবল পরে আছে তার ছেঁড়া জামা আর ভাঙা লণ্ঠনের কাজ। সেদিন থেকেই লোকেরা বলে হরিনাথকে গাছের নিচে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আর রাত 12টার পর সেই লণ্ঠনের আলো এখনও নাকি গাছটার গোড়ায় জ্বলতে দেখা যায়, যেন কেউ বারবার নিয়ম ভাঙা শাস্তি পেতে থাকে। হরিনাথের অদৃশ্য হয়ে যাওয়ার পর মণিকুঠি চা বাগানের ভয়ের আবহ যেন আরও ঘনীভূত হয়ে উঠল। গ্রামবাসীরা দিনের আলোতেও গাছটার কাছে যেতে চাইতো না। কেউ দেখেছে, কেউ দেখেনি, কিন্তু প্রায়ই শোনা যেত ফিসফিসানি। রাত হলে হরিনাথের গলা ভেসে আসে, সে যেন ডাকছে, আমাকে বাঁচাও, আমি নিচে পড়ে আছি। কিন্তু কেউ সাহস করে কাছে যেত না। এই ঘটনার পর গ্রামে ফিরে এলো দুলালী নামের এক মেয়ে। তার স্বামী এক সময় বাগানে কাজ করত, হঠাৎ এক রাতে নিখোঁজ হয়ে যায়। লোকেরা বলে শিমুল গাছের নিচেই সে হারিয়ে গেছে। দুলালী তখন বিধবা হয়ে পাটনায় চলে গিয়েছিল, কিন্তু খবর পেয়ে আবার গ্রামে ফিরে এলো স্বামীর সত্যিটা জানার জন্য। দুলালী ভীষণ একগুঁয়ে মেয়ে, কারো কথায় সে ভয় পায় না। এক রাতে সবাই যখন তাকে থামাতে চাইছিল, তখন সে বলল, আমার স্বামী কোথায় সেটা আমি না জেনে মরব না। যদি ওরা সত্যিই থাকে তবে আজ রাতে আমি ওদের মুখোমুখি হব। সে রাতে গ্রামের প্রায় সবাই ঘরের দরজা আটকে বসে রইল। কেবল দুলালী হাতে একটা কুপি লণ্ঠন নিয়ে বেরিয়ে গেল। চাঁদ তখন আকাশে হাড়ের মতো ফ্যাকাশে, বাতাস নেই, চারদিক চাপা নীরবতা। দুলালী গিয়ে দাঁড়ালো শিমুল গাছটার নিচে। লণ্ঠন ধরতেই গুড়ার মাটি থেকে অদ্ভুত শব্দ উঠল, যেন ভেজা কাপড় চিপে ধরা হচ্ছে। গাছের কাণ্ডে লম্বা আঁচড়ের মতো দাগ ফুটে উঠল। দুলালী ভয় পেল না, সে কাপা গলায় বলল, আমার স্বামীকে ফেরাও, আমি জানি তোমরা ওকে টেনে নিয়েছ। এক মুহূর্তের জন্য চারদিক নিস্তব্ধ। তারপর মাটির ফাঁক ফুঁড়ে কালো ছায়ার মতো কিছু উঠতে লাগলো। লম্বা হাত, ফাঁপা চোখ আর কঙ্কাল সদৃশ্য মুখ।
তাদের ভিড়ের মাঝখান থেকে হঠাৎ বেরিয়ে এলো হরিনাথ। তার চোখ ফাঁকা, মুখ ফেটে অর্ধেক হাসি অর্ধেক আর্তনাদ। সে হাত বাড়িয়ে দুলালির দিকে এগোলো। ওদের বাঁচাও, ওরা আলো চায়, ওরা আলো ছাড়া মুক্তি পাবে না। হঠাৎ সব একসাথে গর্জে উঠল। অদ্ভুত হাহাকার, মাটি ফেটে যাওয়া, গাছের পাতা একসাথে ঝরতে লাগলো। দুলালির লণ্ঠন হাওয়ায় নিভে গেল। তারপর আর কিছু শোনা গেল না। পরদিন সকালে লোকজন গাছের গোড়ায় গিয়ে দেখল মাটি ফুপিয়ে আছে আর লণ্ঠন ভাঙা কাচ ছড়িয়ে রয়েছে চারিদিকে, কিন্তু দুলালিকে আর পাওয়া গেল না। গল্পটা এখানেই সমাপ্ত, কিন্তু আজও মণিকুঠি বাগান নিস্তব্ধ। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই শ্রমিকেরা জায়গাটা এড়িয়ে যায়। লোকেরা বলে রাত 12টার পর শিমুল গাছের নিচে দাঁড়ালে 3টে আলাদা শব্দ শোনা যায়। কারো কাঁদো কাঁদো গলা, কারো শ্বাসকষ্টের আওয়াজ, আর হরিনাথের ফিসফিসানি, লণ্ঠন জ্বালাও, আলো জ্বালাও। কেউ সাহস করে আর ওদিকে দিয়ে যায় না। যদি ভুল করে কোনো পথিক সেখানে আটকে যায়, তবে তার নামও গ্রামের লোকেদের তালিকায় শুধু স্মৃতি হয়ে থেকে যায়। কারণ মণিকুঠির শিমুল গাছের নিচে একবার কেউ আলো জ্বাললে তার ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যায়। এইভাবে গল্পটা সমাপ্ত করা হলো, গা ছমছমে, রহস্যটা অমীমাংসিত রেখে। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।